রাস্তাঘাটে চলার সময় চোখ কি বাসায় রেখে আসছেন? আমি না হয় চোখ বাসায় রেখে এসেছি, আপনিও কি চোখ বাসায় রেখে এসেছেন? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব বেয়াদব ছেলে। একে তো পেছন থেকে এসে ধাক্কা দিয়েছে, আবার বড় বড় কথা বলছে। বাবার টাকায় বাইক কিনে রাস্তাঘাটে বকাটেদের মতো চলাফেরা করে। ওই সেমরি, আমি রাস্তাঘাট কিভাবে চলি সেটা তোকে বলতে হবে? সব দোষ তোর ওই রিক্সাওয়ালার। হুট করে এখানে এসে রিক্সা কেন থামালো বল? আপনার সাহস তো কম না। আপনি আমাকে তুই করে বলছেন? আমি মিম, আপনার কি করতে পারি জানেন? তুই মিম না ডিম তাতে আমার বাল ছেড়ে গেল। সামনে থেকে সর, আর কি করতে পারিস করিস। বলে এই ছেলেটা বাইক নিয়ে চলে যায়। কি অসভ্য ছেলে! অচেনা একটা মেয়ে তুই করে কথা বলে, দোষ করে আবার বড় বড় কথা বলে চলে গেল। আমি তো তোকে দেখে নেব বেয়াদব। একটা শুভ কাজে যাচ্ছিলাম, দিল তো মুডটা নষ্ট করে। আমি এই দেশের টপ বিজনেসম্যান আহসান চৌধুরীর একমাত্র ছেলে শুভ্র চৌধুরী। লেখাপড়া শেষ করে ঘুরে দিন পার করছি। আব্বু অনেকবার বলেছে তার অফিসে বসতে, আমার এসব অফিস টফিস ভালো লাগে না। বাসা থেকে বের হয়ে আব্বুর এতিম বাচ্চাদের জন্য বানানো এতিমখানায় যাচ্ছিলাম। প্রতি শুক্রবার আমি এতিমখানায় যাই। রাস্তা দিয়ে আসার সময় একটা রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেই। আসলে রিক্সাওয়ালা মামা হঠাৎ করে ব্রেক করায় আমি নিজের বাইককে কন্ট্রোল করতে পারিনি। আমি সরি বলার আগেই মেয়েটা এসে ওইসব বলেছিল, তাই মাথা গরম হয়ে যায়। এতিমখানায় এসে বাইক থেকে নেমে চকলেটের বক্সটা নিয়ে ভেতরে আসি। সব বাচ্চারা আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে, সবাইকে জড়িয়ে ধরি। এরপর আমি একজন একজন করে সবাইকে চকলেট দেই। ওইখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। বাসার সামনে এসে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে বাসার ভেতরে এসে সোফায় বসে পড়ি। রাগে পুরো শরীর কাঁপছে। কি রে, এত রেগে আছিস কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? আর বলো না, একটা স্টুপিড আমার রিক্সায় ধাক্কা দিয়ে আবার আমাকেই কথা শুনিয়ে গেছে। এইসব নিয়ে ভেবে লাভ নেই। রাস্তায় এমন অনেক ঘটনা ঘটে। তা তুই যেই কেসের জন্য গিয়েছিস সেটার কি হলো? কেসটা খুব সহজেই জিতে যাব। এই 3টা কেস জিতব। আমিও কেডি পাঠকের মতো বড় উকিল হব। ওনার মতো কোনো কেস হারবো না। কেটি পাঠক একজন অভিনেতা, রিয়েল উকিল নয়। আর একসময় ক্রাইমকে প্রতিহত করেছে, এখন ছবি করে, সেখানে নিজের সবচেয়ে বড় ভিলেন। অভিনেতা বা যাই হোক, আমি ওনাকে দেখে এই পথে এসেছি। আমিও সবসময় সত্যের জন্য লড়ব। তুই একজন অসহায় মানুষকে ন্যায় পাইয়ে দিলি, সবচেয়ে আমি বেশি খুশি হব। আর তোর মা হয়ে গর্ব করে সবাইকে বলবো এটা আমার মেয়ে। আম্মুকে জড়িয়ে ধরে বলি, তোমার আর আব্বুর জন্য আমি এত দূর আসতে পেরেছি। দোয়া করো আম্মু যেন সত্যের জন্য সারা জীবন লড়তে পারি। তুই পারবি মা, সেই বিশ্বাস আমার আছে তোর উপর। আচ্ছা, বাহির থেকে এসেছিস, গিয়ে ফ্রেশ হয়ে নে। আম্মুকে ছেড়ে দিয়ে আমি রুমে চলে আসি। ফ্রেশ হয়ে আইনের বই নিয়ে ব্যালকনিতে চলে আসি। সবার সাথে মজা করে সন্ধ্যায় বাসায় চলে আসি। আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়ছে। আমি আব্বুর পাশে গিয়ে বসি। সবার সাথে কেমন সময় কাটালি? খুব ভালো আব্বু, ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কাছে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এটা তো তোর স্বপ্ন ছিল, ছোট ছোট বাচ্চারা যারা বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছে তাদেরকে তুই তাদের মানুষের মতো মানুষ করবি। তোমার জন্য আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আব্বু। তুমি সবচেয়ে বেস্ট আব্বু। আব্বুকে জড়িয়ে ধরে কথাটা বলি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকি। ডিনার করে রুমে আসতে গেলে আম্মু বলে, মিম, তুই কি কাল বিকেলে ফ্রি থাকবি? কেন আম্মু, কোথাও যেতে হবে? তোর আহসান আঙ্কেলের বাসায় যাব। মনে আছে তোর আহসান আঙ্কেলের কথা? আম্মু মনে আছে। আচ্ছা, কাল আমি রেডি থাকবো। বলেই আমি রুমে চলে আসি। আমিও সব ভুলেই গিয়েছিলাম অব্রর কথা। ছোটবেলায় আমাকে কত কিছু বলতো। পাগলাটা আমার সাথে কোনো ছেলেকে কথা বলতে দেখে রেগে থাকতো। আমি কি করে অভ্রকে ভুলে গেলাম? 16 বছর পর আমি কাল অব্রকে দেখব। কেমন দেখতে হয়েছে পাগলটা। আব্বু, তোমার কি শরীর খারাপ? আজ এত তাড়াতাড়ি চলে আসলে? না, আমি ঠিক আছি। বাসায় মেহমান আসবে, তাই চলে আসলাম। মেহমান আসবে? কারা আব্বু?
আসলে দেখতে পারবি। এখন আর কোথাও যাস না। আমি বাইরে না গিয়ে রুমে চলে আসি। গল্পের বই পড়াটা আমার ছোট থেকে অভ্যাস। বই নিয়ে ব্যালকনিতে চলে আসি। আঙ্কেলের বাসায় চলে এসেছি। আঙ্কেলকে সালাম করতেই আমার মাথায় হাত রেখে বলে, কত বড় হয়ে গেছে আমাদের ছোট্ট মিম। কেমন আছিস মা? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, সবাই ভিতরে আসুন। সবাই ভেতরে এসে বসি। আব্বু আর আঙ্কেল কথা বলছে আর হাসছে। আমি আশেপাশে তাকিয়ে অব্রকে দেখার চেষ্টা করছি, কিন্তু পাগলা কোথায়? অভ্রর রুম ওপরে, সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান দিকের প্রথম রুমটাই। আমি মাথা নেড়ে উপরে চলে আসি। দরজায় নক করছি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে যায়। রুমে তো কেউ নেই। ব্যালকনিতে গিয়ে দেখি বই হাতে দোলনায় বসে আছে অব্র। মেয়েলি কণ্ঠে আমার নাম শুনে চমকে পেছনে তাকিয়ে দেখি গতকালের সেই মেয়েটা। ইউ, সেদিন রাস্তায় ঝগড়া করে হয়নি, আবার এখানে চলে এসেছেন? আপনি এখানে কেন? আর আমি তো অব্রর বাসায় এসেছি। আমি অভ্র, মিম না ডিম। আপনি আমার বাসার ঠিকানা জানলেন কি করে? আর আমার নাম আপনাকে বলেছে কে? তুই অব্র? আই কান্ট বিলিভ। আমার বাসায় এসে আমাকে তুই করে বলা হচ্ছে? এখানে কি করে ঢুকেছেন? এখনো গাধাই রয়ে গেলি ছোটবেলার মতো, হনুমান। আমি হনুমান? এই স্যামরি, এক সেকেন্ড, তুই আমার ছোটবেলার খেলার সাথে মিম? গাধা। তোকে কিন্তু চিনাই যাচ্ছে। ছোট থাকতে তো দেখতে ভিলেনের মতো ছিলি, এখন হিরোর মতো লাগছে। ছোট থাকতে তো তোর নাক থেকে সবসময় পানি পড়তো, এখন অবশ্য অনেক কিউট হয়ে গেছিস। কি আজব না অব্র, আমরা এত বছর পর সামনাসামনি এসেছি, তাও ঝগড়া দিয়ে শুরু হয়েছে। তা দেশে ফিরেছিস কবে? 3 মাস হয়েছে। এখানে এসে সব কিছু গুছিয়ে নিতে নিতে সময় করে উঠতে পারিনি। সময় চাইলেই বের করা যায়। সত্যি তো এটা তোর আমার কথা মনেই ছিল না। মনে না থাকারই কথা। বিদেশ গিয়ে লেখাপড়া করেছিস, ওখানে কত স্মার্ট স্মার্ট ছেলেরা আছে, নতুন নতুন বন্ধু হয়েছে। একদমই না। তুই তো জানিস ছোট থেকেই আমার উকিল হবার ইচ্ছে ছিল। পড়াশোনার এত চাপ ছিল, বাসাও ঠিকমতো কথা বলতে পারিনি। মনে রাখতে না চাইলে অনেক রিজন বের করা যায়। যা হোক, তুই একা এসেছিস নাকি আঙ্কেল আন্টিও এসেছে? আম্মু আব্বু আঙ্কেলের সাথে কথা বলছে। আমাকে নিচে আসতে বলে অব্র চলে যায়। অভিমান করেছে সেটা বুঝতেই পারছি। অভিমান করারই কথা। এতগুলো বছর ওর সাথে একবারও কথা বলিনি। আঙ্কেল আন্টির সাথে কুশল বিনিময় করে আবুর পাশে বসে পড়ি। ভাইজান, অফ্র কিন্তু আমাদের ভুলেই গেছে। গত বছর আমাদের বাসায় গিয়েছিল, এরপর কতবার বলেছি যেতে, কাল আসবো করে আজও যায়নি। আমিও কতবার বলেছি যেতে, পড়াশোনা নিয়ে বিজি ছিল। আর ওর স্বপ্নের এতিমখানা হওয়ার পর তো আমাকেই ভুলে গেছে। আসলে আন্টি, পথ যখন অনেক দূরের হয়ে যায় তখন চেনা পথও অচেনা হয়ে যায়। কেউ অব্রর কথা না বুঝলেও আমি বুঝতে পেরেছি। আমি এসে আম্মুর পাশে বসে পড়ি। একে অপরকে চিনতে সমস্যা হয়নি তো? চিন্তার সমস্যা হবারই কথা আন্টি। 16 বছরে না কথা হয়েছে আর না দেখা হয়েছে। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি একটু বাইরে যেতে চাই। এখন কোথাও যেতে হবে না, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগে সেটা শোনেন। আমরা তোমার আর মিমের বিয়ে দিয়ে আমাদের ছোটবেলায় দেওয়া কথা এবার পূরণ করতে চাই। তোমরা কি বলো? তোমরা যা বলবে আমি তাই করব। সরি আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। বলেই অব্র বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি অব্রর যাওয়ার দিকে তাকিয়ে আছি। ছোটবেলার অব্র আর এখনকার অব্রর কতটা পার্থক্য। যে আগে আমাকে বউ বলে ডাকতো, বড় হয়ে আমাকেই বিয়ে করবে বলেছে। আজ যখন দুই পরিবার চাইছে, তখন অব্র রাজি না। আমি অভ্রর হয়ে ক্ষমা চাইছি। ও এমন কেন করলো বুঝতে পারছি না। আমি ওর সাথে কথা বলবো। আমরা তাহলে এবার আসি ভাইজান। বাসা থেকে বের হয়ে এতিমখানে চলে আসি। মন খারাপ করে আমি থাকতে চাই না। মন ভালো করার জন্য
ওরাই আমার সবচেয়ে বড় কারণ। সন্ধ্যায় বাসায় আসতেই আব্বু বলে, অভ্র, দাঁড়া, তোর সাথে কথা আছে। আব্বু বলো। তুই মিমকে ভালোবাসতি, তাহলে এই বিয়েতে তোর আপত্তি কেন? অনেকটা সময় চলে গেছে আব্বু। যে মেয়ে 16 বছরে আমার একবারও খোঁজ নেয়নি, আমি বেঁচে আছি কিনা মরে গেছি, আজ তার সাথে তোমরা আমায় বিয়ে ঠিক করলেই আমি বিয়ে করব? আর ভালোবাসতাম, ভালোবাসি না, এইসব নিয়ে আমার সাথে কথা বলতে হবে না বলে আমি আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসি। অভ্র কেন আমাকে বিয়ে করতে রাজি হলো না? আমি ওর সাথে একবারও কথা বলিনি তাই, নাকি ও অন্য কাউকে ভালোবাসে? না, অভ্র আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। কালকে এই কেসটা শেষ করে অভ্রর সাথে কথা বলতে হবে। রাতে খাবার খেয়ে রুমে এসে গল্পের বই পড়ছি। গল্প পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ছি জানি না। কেসটা জিতে গেছি। বাসায় এসে আম্মুর পা ছুঁয়ে সালাম করি। বিজয়ী হয়ে আসবি আমি জানতাম। তোমার আব্বুর দোয়া আমার সাথে আছে না? আমি কি করে না জিতে আসি? আম্মু, আমি অব্রর সাথে দেখা করতে যাব। ওর এই বিয়েতে রাজি না হবার কারণ আমি ওর সাথে একবারও কথা বলিনি তাই। রাগে আছে আমার উপর। ওর রাগ ভাঙাতেই হবে। আম্মু আর না করে না। আমি খাবার খেয়ে রেডি হয়ে চলে আসি অব্রদের বাসায়। আঙ্কেল অফিসে, অব্র রুমে এসে দেখি ঘুমিয়ে আছে। না ডেকে ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরি। ঘুম ভাঙতে ওঠার চেষ্টা করি, ব্যর্থ হই। বুঝলাম না কেন উঠতে পারলাম না। মনে হচ্ছে কেউ আমাকে কিছু দিয়ে বেঁধে রেখেছে। বোঝার জন্য হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলে পাশে তাকাতে আমি ভয়ের বরফ হয়ে যাই। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে উঠে যাই। মিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই ওঠ, অনেক ঘুমিয়েছিস। কি হয়েছে? আর একটু ঘুমাতে দে না। ঘুমাবি তোর বাপের বাড়িতে গিয়ে ঘুমা, আমাদের বাসায় কি? এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই ঘুমাবো। শ্বশুর বাড়ি তাই না? কোমরে এমন লাথি মারবো স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে মেরে দেখা। আমি একজন উকিল, ছোট্ট একটা প্যাচ দেব, কম করে হলেও 5 বছরের জন্য জেলে থাকবি। আমাকে তুই জেলের ভয় দেখাচ্ছিস? ওর তুই আমার রুম থেকে বের হ। এটা আমার হবু বরের রুম, আমি এখান থেকে যাব না। দেখ বইন, আমি তোর পায়ে পড়ি। কেউ এসে যদি দেখে তুই আমার রুম এভাবে শুয়ে পড়ছিস, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। যেতে পারি যদি আমার প্রশ্নের উত্তর দিস। কি প্রশ্ন আছে কর, তারপরও তুই এখান থেকে যা। আমাকে বিয়ে করতে তোর সমস্যা কেন? আমি কি দেখতে খারাপ, নাকি তোর সাথে এত বছর কথা বলিনি তাই? এই জন্যই 16 বছর ধরে খবর নেই, আর একদিন এসে বলবি আমাকে বিয়ে করতে চাস? আমি কি পুতুল নাকি যে যখন যেভাবে বলবে সেভাবেই শুনবো? ভুল হয়ে গেছে তো, আমি পড়াশোনার চাপে সব ভুলে গেছি। 16 বছর যেভাবে ভুলেছিলি বাকি জীবনটাও সেভাবেই ভুলে থাকতে পারবি। আমার তোকে চাই না, তুই এখন আসতে পারিস। বিয়ে তো আমি তোকেই করব, যতদিন আমাকে ভালোবাসি না বলবি আমি তোর পেছন ছাড়ছি না। ভালোবাসা এত সস্তা না, আর ভালোবাসা আমার জন্য না। কেন? তোর কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে ফুলের কাছে ঋণী হয়ে থাকা। ভালোবাসা মানে অযথা চোখের পানি ফেলা। ভালোবাসা মানে কবিতার একটা আহত চরণ। তোমাকে পেতাম যদি। ভালোবাসা মানে ভেজা চোখ মুছে আবার স্বপ্ন দেখা। বাট আমি এর একটাও এখন আর উপভোগ করতে চাই না। তোর একটা কলের আশায় কত দিন রাত জেগেছি শুধু আমি জানি। আমি যার জন্য পাগলের মতো অপেক্ষা করছি সে আমাকে ভুলে খুব ভালোই ছিল। তোকে আর প্রয়োজন নেই, আমি তোকে ছাড়া বাঁচতে শিখে গেছি। একটা বার আমাকে ক্ষমা করে দে অব্র, আমি আর কখনো তোকে ছেড়ে দূরে যাব না। তুই আমার কতটা জুড়ে আছিস সেটা আমি জানি। তোর জন্য মনের মাঝে যে ফুল গাছটা লাগিয়েছিলাম, তোর অভাবে সেই ফুল গাছটা শুকিয়ে গেছে। আমি মিম কি বলবে সেটা শোনার জন্য অপেক্ষা না করে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হব, তখন মিম বলে, সব দোষ কি আমার ছিল? আমি না হয় তোকে ভুলে গিয়েছিলাম, কিন্তু তুইও কি পারতি না আমার সাথে যোগাযোগ করতে, আব্বু আম্মুর থেকে নাম্বার নিতে? এখন সব দোষ শুধু আমার? কখনো দোষী করে অভিশাপ দিব না। চলার পথে আমি কখনো বাধা হব না। তোর সুখে নেড়ে আসতে চাই না। আমি কখনো ফিরে সুখে থাক আমাকে ভুলে। আমি সেই ছোটবেলার স্মৃতি নিয়ে বাকির জীবন কাটিয়ে দিব।
বলেই অব্র রুম থেকে বের হয়ে চলে যায়। আমি সেখানেই বসে কান্না করছি। চাই না করুণা করে তুই আমার কাছে ফিরে আয়। যতই আমার মনটা হোক শুধু মরুভূমি। অনেক রাত করে আজ বাসায় এসেছি। বাসায় আসতে আব্বু আমার গালে থাপ্পড় দেয়। আমি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি। আব্বু এই প্রথম আমার গায়ে হাত তুললো। একটা মেয়ে তোকে ভালোবেসে বলে তুই ফিরিয়ে দেওয়ার পরও তোর কাছে এসছে, আর তুই তাকে কাঁদিয়ে ফিরিয়ে দিয়েছিস। মিম তোর খবর নেয়নি বলে রেগে আছিস। তুই খবর নিয়েছিলি ওর? ও যেই ভুল করেছে তুইও তো সেই একই ভুল করছিস। কালকে গিয়ে ওকে সরি বলে আসবি। আমি কিছু না বলে রুমে চলে আসি। আচ্ছা, আব্বুর কথাটা তো সত্যি। আমি তো মিমের খবর নেই। দুজনেই তো সমান অপরাধী। মোবাইল বের করে মিমকে কল করি। সাথে সাথেই কল রিসিভ হয়। মোবাইল কি হাতে নিয়ে বসেছিলে? তোমার ছবি দেখছিলাম। দেখা করতে পারবে? আমাদের বাসায় চলে আসো। ছাদে দেখা করব, আমি আসছি। কলকেরে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি মিমদের বাসায়। ছাদে এসে দেখি ম্যাডাম আগে থেকেই দাঁড়িয়ে আছে। বলো, কেন দেখা করতে চেয়েছো? ভালোবাসি তোমায় আমি। দিবে কি প্রেমে পাল উড়িয়ে? হব তোমার জীবন নৌকার মাঝি। থাকবো সারা জীবন সুখের হাল ধরিয়া। মজনু আমি তোমার প্রেমে আজও ছোটবেলার মতো। ভালোবেসে দেখো একবার, সব লোকে গাঁথবে মালা তোমার আমার প্রেম নিয়ে। মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছি। মিম আমার গলায় হাত ধরে পাগলের মতো সারামুখী কিস করতে থাকে। আমি জানতাম তুমিও আমাকে এখনো ভালোবাসো, শুধু এতদিন খবর নেইনি বলে রেগেছিলে। আমার ছোটবেলার বরটা আমাকে ভালো না বেসে থাকতেই পারে না। ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। সকল মান অভিমান শেষে আমরা এক হয়ে গেলাম। ওয়েট ওয়েট বন্ধুরা, আপনাদের জন্য আরও একটা গল্প আছে। জমিতে কাজ করছি, তখনই মিষ্টি খাবার হাতে জমিতে আসে। গাছের নিচে বসে আমাকে ডাকছে। আবির, এই আবির আসো, খাবার খাইবা। আমি মিষ্টির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর কাছে এসে মাথা থেকে গামছা খুলে মিষ্টির মুখের সামনে ঝাড়তেই মিষ্টি বলে, সব সময় দুষ্টুমি তাই না? যাও হাত মুখ ধুয়ে আসো, খাবার খাইবা। এত সুন্দর বউ আছে যার, সে দুষ্টুমি করবে না তো কেটা করবে? কত বউ। হয়েছে, এখন গিয়ে হাত মুখ ধুয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাইব। আমি মুচকি এসে গিয়ে হাত মুখ ধুয়ে আসি। এসে দেখি বউ আমার সব রেডি করেছে। খাবারের প্লেট হাতে নিয়ে দেখি এক লোকমা ভাত মিষ্টির মুখের সামনে ধরি। আমি খাইছি, তুমি খাও। আমি খুব ভালো করে জানি আমার বউ আমার ছাইরা কখনোই খায় না। এখন আর কথা না কইয়া হা করো তো। মিষ্টি মুচকি এসে হা করে। আমি ওকে খাইয়ে দেই, আর মিষ্টি আমাকে। খাবার শেষে মিষ্টি ওর ওড়না দিয়ে আমার মুখ মুছে দেয়। এরপর ও বাসায় চলে যায়, আর আমি আবার জমিতে কাজ লাগাতে শুরু করি। কাজ শেষ করে দুপুরে বাসায় চলে আসি। লুঙ্গি আর গামছা নিয়ে গোবল করে আসি। দুজন দুপুরে খাবার খেয়ে শুয়ে আছে। মিষ্টি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আমি মিষ্টিকে। এভাবেই কেটে যায় আমাদের দিনটা। ফজরের আজানে মিষ্টির ঘুম ভেঙে যায়। আমাকে ডেকে বলে, এই আজান দিতেছে, তুমি নামাজ পড়বা না? উঠো। আমি ওটা ফ্রেশ হয়ে নামাজ পড়ে মোনাজাতে বলি, হে আল্লাহ, তুমি আমার আর মিষ্টির দিকে একটু খেয়াল রাখো। আমরা একে অপরের সাথে সারা জীবন থাকতে চাই। দুনিয়ার কোনো বিপদ যেন আমাকেও কাছে না আসে। আমিন। নামাজ শেষ করে দেখি মিষ্টি আমার দিকে তাকিয়ে আছে। এমন করে কি দেখো বউ? আমার বরটাকে দেখি। আচ্ছা, এর আগে আমার দেহ নাই বুঝি? তোমার সারা জীবন দেখলেও আমার চোখের তৃষ্ণা মিটবো না। মুচকে হাসি দিয়ে মিষ্টির পাশে শুয়ে জড়িয়ে ধরি। কিছু সময় দুজনে এভাবে থাকি। একটু পর মিষ্টি গোসল করে আসে, আয়নার সামনে বসে চুল ঠিক মুছছে। আমি উঠে মিষ্টির হাত থেকে গামছাটা নিয়ে নিজ হাতে চুল মুছে দেই। মিষ্টি সিঁদুর পরতে গেলে আমি বলে দেই, আমি পরাই দেই আজকে। মিষ্টি মুচকি এসে আমার হাতে সিঁদুরে কৌটো দেয়। অল্প সিঁদুর নিয়ে মিষ্টি সিঁথিতে কপাল দিয়ে চুমু দেই। একটু পর মিষ্টি পূজা করতে চলে যায়, আর আমি জমিতে কাজ করতে। এভাবে আমাদের সুখের সংসার চলছে। একদিন বিকেলে দুজনে ঘুরতে বের হয়েছি। হঠাৎ রাস্তায় একটা মন্দির পড়ে যায়। দেখলাম মিষ্টি ওর হাতটা বুকে কপালে ঠেকিয়ে দুহাত জোর করে চোখ বন্ধ করে আছে। আমি ওর দেখা দেখি সেটাই করলাম। মিষ্টি আমাকে এমন কথার দিকে হাসে। কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। রাতে দুজন শুয়ে আসি। মিষ্টি বলে, এই একটা চুমু দাও না।
আচ্ছা, চোখ বন্ধ করো। মিষ্টি চোখ বন্ধ করতে আমি কিছুটা কাছে যাই, ওর দিকে এক পলকে তাকিয়ে আসি। মিষ্টি কিছু সময় চোখ বন্ধ করে চোখে থাকে, দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমারে চোখ বন্ধ করতে কইয়া চুমু না দিয়া এইভাবে তাকায় আসছো কেন? আমার বউটা যে এত সুন্দর তাই শুধু দেখতেই ইচ্ছে করে। মিষ্টি বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে আমার চুল টেনে ধরে, এরপর ওকে কাছে টেনে এনে চার ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে দুজনে হারিয়ে যায় ভালোবাসার গভীর অতলে। একদিন বিকেলে দুজনে মাজারে এসেছি। আমি একাই আসতে চেয়েছিলাম, মিষ্টি বলল ও নাকি যাবে, তাই নিয়ে আসলাম। উজু করে মাজারে বসে আছি, হাত তুলে আমাদের জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে। পাশে তাকিয়ে দেখি মিষ্টিও আমার মতো মোনাজাত ধরে আছে। আমি মুচকি এসে ওর ওড়নাটা মাথায় দিয়ে দিই। মিষ্টি আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, হে ঈশ্বর, যে মানুষটা আমার এত খেয়াল রাখে তুমি তার খেয়ালটা রাখো। তোমার পরে যে মানুষটা, যে আমার সব। এরপর দুজনে সেখান থেকে বের হয়ে কিছু সময় ঘোরাঘুরি করে অনেক কিছু খেয়ে বাসায় চলে আসি। এভাবে আমাদের দিনগুলো হাসি আনন্দে কেটে যাচ্ছে। আজকের মতো বিদায় নিন, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আগামীকালকে। আল্লাহ হাফিজ।